কিরে জানু, কবে আসছিস আর কেমন আছিস? আতিয়া মুচকি হেসে জবাব দিল, আলহামদুলিল্লাহ প্রাণ ভোমরা, অনেক ভালো আছি, তুই কেমন আছিস? ফারিহা আতিয়ার পাশে বসতে বসতে বলল, এতক্ষণ ভালো ছিলাম না, বাট তোকে দেখা মাত্র আই এম ফাইন, একদম ফিট। আতিয়া, তাই? ফারিহা, জানু, জিজু কেমন আছে? আর জিজু ওহ কি আসছে তোর সাথে? আতিয়া, না, হার তোর কোন জিজু তিজু নেই। আতিয়ার কথাই ফারিহা ভ্রু কুচকে বলল, জিজু নেই মানে কি হয়েছে? জিজু কি বলেছে তোকে জানু, আমাকে বল। আমি ফারিহাকে কথা শেষ করতে না দিয়ে আতিয়া বলল, থামো বইন থামো, আর কিছু বলতে হবে না, চুপ যা। ফারিহা, যা চুপ করলাম, কিন্তু তোকে সব বলতে হবে কি কি হয়েছে। আমার মন তো বলছে কিছু একটা হয়েছে। আতিয়া এইবার বড় একটা নিঃশ্বাস নিয়ে ফারিহাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বলল। আবরার প্রথম রাতে তার সাথে কেমন ব্যবহার করেছে, রাতে ঘুমিয়ে থাকলে কিভাবে পানি ঢেলে দিত, তারপর রুম থেকে এই ঠান্ডার মধ্যে বাহির করে দেওয়া, এমনকি মাথা ফাটিয়ে দিয়েছিল কিভাবে, সম্পূর্ণ বলল। বাদ গেল না ডিভোর্সের কথাও। সব শুনে ফারিহার চোখে পানি চিকচিক করছে, আর একটু হলেই টুপুস করে পানি গড়িয়ে পড়বে গাল বেয়ে। ফারিহা সেইভাবে থেকে বলল, এই সব কথা আমাকে আগে বলিসনি কেন জানু? আমার জানুর কত কষ্ট, ঈশ্বর তোকে কিভাবে না ওই বজ্জাত হনুমান লোকটা মারছে। আমাকে একটা বারও তুই এইসব বলিসনি। তুই কি রে বইন, এত শক্ত খোলাস কেন? তোর বাইরের চেহারায় ভিতরে ভিতরে ভেঙে গুড়গুড় হয়ে গেলেও বাইরে দিয়ে সবাইকে তোর মিষ্টি মন ভুলানো হাসি আর স্নিগ্ধ মায়া ভরা মুখটা দেখিয়ে সবাইকে বলিস তুই ভালো আছিস। আদৌ তুই ভালো আছিস? তোর মনটা আমি পড়তে পারছি তো, এত কষ্ট কিভাবে বুকে নিয়ে থাকিস তুই? ফারিহাকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে আতিয়া বলল, ডাব্লিউ আর তুই কি বললি? আমার মনে অনেক কষ্ট। দূর শালি, তোকে এইসব কে বলেছে? আমি কষ্ট পাবো কেন? আমার মনে কষ্ট কিসের জন্য হবে শুনি? ফারিহা, কেন? এই যে জিজু তোকে এত কিছুর পরে ডিভোর্স দিল, কত খারাপ ভাষায় কথা বলল তোর চরিত্র নিয়ে পর্যন্ত। ফারিহাকে আবারও কথা বলতে না দিয়ে ফারিহার কথা কেটে নিয়ে আতিয়া আবারও বলল, হাহাহা, আমার হাসি লাগছে, বিশ্বাস কর। তুই কেমনে ভাবলি ওই নির্জীব মানুষটা আমাকে ডিভোর্স দিবে আর সেই জন্য আমি সন্ন্যাসী হয়ে পড়ব, কান্না করব? দূর মেয়ে, আমি কেন ওইসব বাংলা সিরিয়াসের ট্রিপকাল বউ হব যে স্বামী একটু কিছু বললেই কান্না করব আর ডিভোর্স দিলে মইরে যাব? শোন, তোকে আমি আগেও বলেছি প্রাণ ভোমরা, যে বাংলাদেশ এখন ডিজিটাল, আর সেই ডিজিটাল বাংলাদেশের প্রতিনিয়ত নাগরিক হিসাবে আমিও এখন ডিজিটাল, বুঝেছিস? আতিয়ার কথা শুনে ফারিহা আর কি বলবে, মানে সে আতিয়ার এইসব শুনে মনে করছে আতিয়া অনেক কষ্ট পেয়েছে, এমনকি এখনও কষ্ট পাচ্ছে, সেটা ভেবেই ফারিহা আতিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য এইসব বলল। আর সান্ত্বনা উল্টে কাকে কি দিল? আতিয়ার শেষের কথা শুনে ফারিহা মাথা উপর নিচ করে বলল, জানু, অনেক বুঝেছি যে ভুল জায়গায় সান্ত্বনার বাণী দিয়েছি আমি। আতিয়া, প্রাণ ভোমরা, চল ক্লাসে যাই। আমার অনেক নোট পড়ে আছে, সব কমপ্লিট করতে হবে। বিকালে আমাদের বাসায় আসবি, আমার সাথে করবি, আমার নোট এগিয়ে দিবি। ফারিহা, আজ্ঞে মহারানী, আপনার হুকুম পালন করতে আপনার প্রাণভোমরা সব সময় হাজির। ফারিহার কথা শুনে আতিয়া ফিক করে হেসে দিল। আতিয়াকে হাসতে দেখে ফারিহাও হেসে দিল। তারপর তারা উঠে ক্লাসরুমে চলে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ, কেমন আছিস দাদুম্নি? আতিয়া, আলহামদুলিল্লাহ দাদিজান, ভালো আছি, কিন্তু তোমাদের ছাড়া আমি অতটাও ভালো নেই। মিসেস মোহনা, কবে আসবি দাদুম্নি? তোকে ছাড়া আমরা বুড়ো বুড়িও একদম ভালো নেই। মিসেস মোহনার কণ্ঠে কাতরতা আতিয়ার মনকে ক্ষতবিক্ষত করছে। এই দুই মানুষকে আতিয়া অনেক ভালোবাসে, তাদের কষ্ট সে একদম দেখতে পারে না। কেউ কষ্ট দিলে তাকে ছেড়ে কথা বলবে না, আর সেখানে কিনা ও নিজে কষ্ট দিচ্ছে, কিন্তু কি হবে? আতিয়া তো আর ওই বাড়িতে যাবে না। কি সূত্রে যাবে? যেই সূত্রে ওই বাড়িতে প্রথম পা রেখেছিল সেই সূত্র ধরেই বাড়ি ছেড়েছে, এখন কিভাবে যাবে ওই বাড়িটিতে? আতিয়ার তো এই বুড়ো দাদা দাদিদের দেখতে ইচ্ছা হই। আজ 10 দিন হল সে আসছে তার আব্বুর বাসায়। এতদিন মিসেস মোহনা ফোন দিলে এটা সেটা ভুলভাল বুঝিয়ে দেই, কিন্তু কত সময় আর এমন হবে? তার তো ভালো লাগে না এই দুটো মানুষ কষ্ট পাক। আতিয়া যখন ওইসব ভাবছিল তখন মোবাইলে কলে থাকা মিসেস মোহনা বললেন, কি ভাবছিস দাদুম্নি? আতিয়া হালকা হেসে বলল, কিছু না দাদিজান। দাদাজান কই? মিসেস মোহনা, তোর দাদাজান রুমে বসে অফিসের ফাইল চেক করছে। আতিয়া, ওহ। মিসেস মোহনা, খেয়েছিস দাদুমমি? আতিয়া, দাদিজান, তুমি খেয়েছ? মিসেস মোহনা, এরপর কেউ আর কোন কথা বলল না, চুপ রইল।
প্রায় 1 মিনিট চুপ থাকার পরে মিসেস মোহনা বলল, কবে আসবি দাদুমনি বলছিস না কেন? কি উত্তর দিবে আতিয়া ভেবে পাচ্ছে না, কিছুতে মিথ্যা বলতে ইচ্ছাও করছে না। তাও তাড়াহুড়ো দেখিয়ে বলল, দাদিজান আমার প্রাণভোমরা আসছে, বই পড়তে হবে, অনেক নোট জমা পড়ছে, সময় করে কল দেব, এখন রাখছি, আল্লাহ হাফেজ। এই বলে আতিয়া ফোন কেটে দিল। তারপর নিজের মনে বলল, সরি দাদিজান, পারলে ক্ষমা কর, আমি দুটানাই ভুগছি, সত্যটা তোমাকে কিছুতেই বলতে পারছি না। তোমারা কষ্ট পাবে খুব, এটা জানলে, আর আমি চাই না তোমারা কষ্ট পাও। কিন্তু আমি তোমার নাতিকেও ভালোবাসি না, কিন্তু তাও আমার মিথ্যা বলতে হচ্ছে। যত দোষ সব ওই নির্জীব মানুষটার। বেডা হনুমান জলহস্তি। এইসব নিজের মনে বলতে বলতে দেখে ফারিহা আসছে ওদের বাসায়। আতিয়া ফারিহার সাথে নিজের রুমে গেল, তারপর তারা গল্প করতে করতে নোট খাতা করতে লাগল। কি বললি তুই, আর একবার বল। সানিম, বসো, মাত্র খবর পেলাম যে বিয়ে করেছে। বসো নামের লোকটা এইবার উচ্চ স্বরে ঘর কাঁপিয়ে হাসতে লাগল। তারপর হাসি থামিয়ে সানিম নামের ছেলেটির কাঁধে এক হাত রেখে বলল, গুড জব। আমার জীবনের আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে, যে এই দিনে আমি জবরদস্ত একটা কাহিনী শুনলাম, যেটা আদৌ সত্যি হওয়ার কথা না, অথচ সত্যি হয়েছে। তাও সেটা আমি খবর পেলাম, ঈশ্বর, আমার যে কি আনন্দ লাগছে সেটা আমি কিভাবে যে বোঝাবো। এই বলে বসো নামের লোকটি আবারও হাসতে লাগল। এইদিকে বসো নামের লোকটির বডিগার্ডগুলো তাদের বসের দিকে তাকিয়ে আছে কোন কথাবিহীন। ওরা আসলে বুঝতে পারছে না যে ওদের এই বস সবসময় আফের পিছু লেগে থাকে, যে কিভাবে আফের ক্ষতি করা যায়, কিভাবে আফকে ধ্বংস করা যায়। আর এখন কিনা সেই আফের বিয়ের খবর শুনে এত আনন্দ করছে, কেনই বা এত হাসছে। বস নামের লোকটি কিছুক্ষণ ওইভাবে হাসার পরে চুপ হয়ে গেল। কোন হাসির শব্দ আর শোনা যাচ্ছে না। আর না যাচ্ছে কোন কথা শোনা, শুধু শোনা যাচ্ছে নিঃশ্বাসের শব্দ। বস নামের লোকটির সব বডিগার্ড আর একবার তাদের বসের দেখে নিল। এইবার তারা তাদের বসকে দেখে ভয় পেল খুব। ওদের ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হল। ওরা দেখল বস নামের লোকটি একদম চুপ হয়ে গেছে। এটা তখনই হয় যখন পরিবেশে ঝড় আসার আগে, যখন পরিবেশ একদম শান্ত শীতল থাকে। ঠিক তেমনি কোন ঝড় আসার পূর্বেই বস নামের লোকটি এমন চুপচাপ শান্ত হয়ে যায়। এখন ওকে দেখলে সবাই বলবে যে বস নামের লোকটি কিছুই বোঝে না, একদম নিষ্পাপ একটা বাচ্চা। প্রায় 10 মিনিট এই নীরবতা চলল। তারপর হুট করে বস নামের লোকটি গর্জে উঠে বলল, তুই বিয়ে করেছিস ভালো কথা, কিন্তু তোকে সংসার আমি করতে দেব না, তোর বউকে আমি মেরে ফেলব, একদম উপরে পাঠিয়ে দিব বিনা খরচে টিকিট কেটে। আর তুই শুধু দেখবি আমি কি করতে পারি কিনা পারি না, বাট তুই কিছু করতে পারবি না। এই বলে বস নামের লোকটি একটা বাঁকা হাসি দিল। এইদিকে বডিগার্ডরা তাদের বসের এমন রূপ দেখে ভয়ে কাঁপতে লাগল। যখন গর্জে উঠে কথাগুলো বলল, তখন বস নামের লোকটির চোখ থেকে যেন আগুন বেরিয়ে আসছিল, কি তেজার লাল টুকটুক করছে। হাতের পেসগুলো ফুলে উঠেছে। রাগে হাত মুঠো করাই, মনে হচ্ছে জামা ছিঁড়ে বেরিয়ে আসবে। একদম কোন জঙ্গলি পশুর মতো লাগছে, যে এখন ভীষণ ক্ষুধার্ত হন্য হয়ে তার শিকার খুঁজে বেড়াচ্ছে, যাকে পাবে তাকেই শিকার করবে। এমন অবস্থা তারা বস নামের লোকটির মধ্যে দেখতে পেল। তাই তো ভয়ে সবাই কাঁপতে লাগল। ড্যাশ ড্যাশ ড্যাশ। ভাই, আমাদের ফ্লাইট কালকে সন্ধ্যা সকাল 6:31 মিনিটে। আরিফের কথা শুনে আবরার ফাইল থেকে চোখ সরিয়ে আরিফের দিকে তাকিয়ে বলল, মিটিং কি সব শেষ আরিফ? আরিফ, না ভাই, আজকে এখনও একটা আছে, সেটা রাত 9টার সময়। এটা হলেই একদম ফ্রি, আর কোন মিটিং থাকবে না ভাই। আবরার, ওহ, তাহলে কালকে বিডিতে ব্যাক করব। আরিফ, জি ভাই। আবরার, ওকে এখন যা, আর শোন, সকালে তো কোন কাজ নেই, তাই আমরা সকালে শপিং করতে যাব ওকে। আরিফ আবরারের মুখে মার্কেটের কথা শুনে অবাক হয়ে গেল। আরিফ আজ 1 বছরের বেশি আছে আবরারের সাথে, কিন্তু কোনোদিন আবরারকে নিজে শপিং করতে দেখেনি, এমনকি শপিং মলেও যেতে দেখিনি। আজকে হঠাৎ শপিংয়ে যাওয়ার কথা শুনে অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। এইদিকে আরিফকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে আবরার আবারও ফাইল থেকে চোখ উঠিয়ে আরিফের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে দেখল। আরিফ হা করে তার দিকে তাকিয়ে আছে। আবরার এইবার বলল, তুই গায়ে পড়া মেয়েদের মতো হলি কবে থেকে, যে আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস যেন চোখ দিয়ে গিলে খাচ্ছিস? আমার এইসব একদম পছন্দ না। চোখ নামা। আবরারের এমন কথাই আরিফ থতমত খেয়ে গেল। তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। তারপর আর কোন কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আরিফ রুম থেকে চলে যেতেই আবরার আবারও ফাইল চেক করতে লাগল। সময়টা দুপুর 3টার কাটায়।
প্রকৃতিতে এখনও শীতের আমেজ কমেনি, তাই এই দুপুর বেলায়ও অনেক মানুষ শীতের পোশাক গায়ে জড়িয়ে আছে। আতিয়া ও ফারিহা বহুদিন পরে আজ পার্কে আসছে। সেই যে চোখের সামনে একজনকে বন্দুক দিয়ে খুন করতে দেখেছে, তারপরে আর এখানে আসেনি। কিন্তু আজকে আসার কারণ আতিয়ার মন ভালো লাগছে না, কেমন যেন অসহ্য লাগছে সব কিছু। কিছু ভালো লাগছে না, মন বলছে কিছু একটা হবে, কিন্তু কি হবে, কেন ভালো লাগছে না, এইসবের উত্তর আতিয়ার কাছে নেই। সে চেষ্টা করছে উত্তর খুঁজতে, কিন্তু পাচ্ছে না। তাই আতিয়া ফারিহাকে বিষয়টা বলতেই ফারিহা বলে, চল পার্কে ঘুরে আসি, অনেক দিন যাইনি। আর পার্কে গেলে প্রকৃতির সুন্দর সবুজ শ্যামল ঘাসে ভরা নদীর ধারে বসলে দেখবি তোর মন একদম ভালো হয়ে যাবে। ফারিহার কথা শুনে আতিয়ারও মনে হল, কি কারণে মন খারাপ জানে না, তাহলে নদীর পাড়ে বসলে মন ভালো হয়ে যাবে। তাই আতিয়া ও ফারিহা নিজেদের বাসা থেকে রেডি হয়ে একেবারে পার্কের সামনে দুজনে একত্র হল। এখন তারা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে আসল। নদীর ধারে থাকা সবুজ শ্যামল ঘাসের ওপর দুজনে বসল। দুইজনে চুপ আছে, কেউ কোন কথা বলছে না। এইভাবে কিছু সময় থাকার পরে ফারিহা বলল, জানু, একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি করে বলবি তো? আতিয়া নদীর ঝিলমিল পানির দিকে তাকিয়ে বলল, মিথ্যা কখনো বলেছি তোকে যে আজ বলবো? ফারিহা, তুই কি আবরার ভাইয়াকে 1 মিনিটের জন্য হলেও কি কোন সময় ভালোবেসেছিস? ফারিহার কথা শুনে আতিয়া নদীর পানির থেকে দৃষ্টি সরিয়ে ফারিহার দিকে তাকিয়ে বলল, আমি আগেই বলেছি যে ওই নির্জীব মানুষটাকে আমি কখনো ভালোবাসিনি। আর 1 মিনিট তো দূর, 1 সেকেন্ডের জন্য আমি ওই নির্জীব মানুষটাকে ভালোবাসিনি। ফারিহা আবারও বলল, আচ্ছা, কল্পনা কর। আতিয়া ভ্রু কুঁচকে বলল, কি কল্পনা করব? ফারিহা, ধর আবরার ভাইয়া তোকে নিতে আসলো, তখন তুই কি করবি? আমি শুধু তোকে কল্পনায় ধরতে বলছি, বল তো কি করবি তখন? আতিয়া আবারও সামনের নদীর পানির দিকে তাকিয়ে বলল, প্রথমত ওই নির্জীব মানুষ জীবনেও আমাকে নিতে আসবে না আমি জানি। তবুও তুই বললি যে আমি কল্পনায় ধরি, আচ্ছা ধরলাম ওই নির্জীব মানুষ আসলো আমাকে নিতে। ঠিকই, কিন্তু আমি কখনোই কোনভাবে যাব না। এটাই আমার কল্পনা। ফারিহা দুষ্টু হেসে বলল, যদি মাথায় বন্দুক ঠেকিয়ে বলে যে তোকে নিয়ে যাবে, তখন কি করবি? আতিয়া ওইভাবে বলল, ওই নির্জীব বেডা আসলে তো বন্দুক ধরবে। ফারিহা, দূর, আমি বলছি কল্পনা কর। আতিয়া একটু ভেবে বলল, যদি বন্দুক ঠেকাই তাহলে আমাদের উত্তম মাধ্যমের দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করব। আতিয়ার কথা শুনে ফারিহা ফিক করে হেসে দিল, তারপর হাসতে হাসতে বলল, একদম রাইট, তখন বাপের নামও ভুলে যাইবি। ফারিহার কথা শুনে আতিয়া হাসতে হাসতে বলল, এইভাবে ওরা দুই বান্ধবী আরও কিছুক্ষণ গল্প করল। তারপর মাগরিবের আজানের একটু আগে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। জিনিসপত্র ভাঙার আওয়াজ হতেই আতিয়ার ঘুম ভেঙে গেল। আতিয়া বেডে উঠে বসল, তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 1:23 বাজে। এইসব জিনিসপত্র ভাঙার আওয়াজ আসছে কোথা থেকে? আতিয়া ভালো করে জিনিসপত্র ভাঙার আওয়াজ শুনল। শোনা মাত্রই আতিয়া চমকে উঠে বলল, এত রাতে আমাদের বাসায় কে ভাঙচুর করবে? চোর আসেনি তো? চোরের কথা মাথায় আসতেই আতিয়া বেড থেকে নামল। তারপর ড্রয়িং রুমে এসে যা দেখে, তার জন্য আতিয়া মোটেও প্রস্তুত ছিল না। আতিয়া শুধু শোকড হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল, সামনের দিকে তাকিয়ে। আতিয়া দেখল যে মিস্টার আবরার ফাহাদ তাদের বাসায়, আর এই ভাঙচুর আবরারই করছে। এইদিকে মিসেস আয়শা আর মিস্টার সাদমান থামতে বলছে, তবুও শুনছে না। এই সব আড়ালে থেকে কিছুক্ষণ দেখে গেল আতিয়া। এরপর যখন নিজের হুঁশে ফিরল, তখন সে ছুটে তার বাবা মায়ের কাছে গেল। আতিয়ার বাবা মায়ের সামনেই আবরার দাঁড়িয়ে আছে, এক হাত পকেটে দিয়ে আর এক হাত দিয়ে ফোন স্ক্রুল করছে। আতিয়াকে এইভাবে দৌড়ে আসতে দেখে আবরার ফোন বন্ধ করল। আতিয়া আবরারের সামনে দাঁড়িয়ে বলল, সমস্যা কি আপনার? এই মাঝ রাতে এমন একজনের বাসায় এসে ভাঙচুর করা কি ভদ্রতার খাতিরে পড়ে? আতিয়ার কথা শুনল আবরার, ঠিকই, কিন্তু সে আতিয়ার প্রশ্নের উত্তর না দিয়ে নিজেই বলল, চলো। আবরারের এমন কথা শুনে আতিয়া ভ্রু কুঁচকে বলল, কোথায় যাব? আবরার, এত প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই। এই বলে আবরার আতিয়ার হাত চেপে ধরল। আর সেই সময় মিসেস আয়শা এসে বলল, বেজাদব ছেলে, ছাড়ো আমার মেয়ের হাত, লজ্জা করে না? ডিভোর্স দেওয়া বউয়ের সাথে দেখা করতে আসছ? ছি, এক্ষুনি বেরিয়ে যাও আমার বাসা থেকে, আমার মেয়ে কোথাও যাবে না।
আবরার মিসেস আয়েশাকে সম্পূর্ণ এড়িয়ে আতিয়ার হাত ধরে টান দিতেই আতিয়া বলল, আমি কোথাও যাব না আপনার সাথে, আমার হাত ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি, ছাড়ুন আমার হাত। আবরার দাঁতে দাঁত চেপে বলল, তোর থেকে কি পারমিশন চাইছি? এই বলে আবরার আতিয়াকে এক ঝটকায় পাজা কোলে তুলে নিল। তখনই মিসেস আয়েশা আবারও চিৎকার দিল। আবরার এইবার বলল, শাশুড়ি আম্মা, এত চিৎকার করেন না, আমরা জামাই বউয়ের বিষয় নিজেরা ঠিক করে নিব, আপনার এত ভাবতে হবে না। আর দ্বিতীয় প্রশ্ন আমাকে করবেন না, কারণ আবরার ফাহাদ কারোর প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক নই। এই বলে আবরার আতিয়াকে নিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল। আর আতিয়া আবরারের কোলে থেকে গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগল, কিন্তু আবরারের শক্তির সাথে পারল না। এইদিকে মিসেস আয়েশা আর মিস্টার সাদমান নীরব দর্শকের ভূমিকা পালন করে গেল পুরোটা সময়ে। ড্যাশ ড্যাশ ড্যাশ। আবরার আতিয়াকে তুলে নিয়ে তার গেস্ট হাউজে আসল। আবরার গাড়ি থেকে নেমে আতিয়াকে আবারও পাজা কোলে তুলে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। আর আতিয়া এখনও ছটফট করে যাচ্ছে আবরারের কোলে থেকে নামার জন্য। আবরার আতিয়াকে নিয়ে সোজা বেডরুমে গেল। তারপর আতিয়াকে বেডের উপর ছুঁড়ে মারল। বেডের বিছানা নরম হওয়ায় আতিয়ার কিছু হল না। আবরার এইবার ডিভানে গিয়ে বসল। এইদিকে আতিয়া বেড থেকে উঠে আবরারের কাছে গিয়ে বলল, সমস্যা কি আপনার? আমাকে এইভাবে মাঝরাতে তুলে আনলেন কেন? আবরার নির্বিঘ্নে বলল, রোমাঞ্চ করার জন্য। আবরারের এমন উত্তর শুনে আতিয়া চোখ বড় বড় করে আবরারের দিকে তাকিয়ে বলল, কি যাতা বলছেন? রোমাঞ্চ করার জন্য আমাকে আনবেন কেন? দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে যে আমাকে আনবেন? আতিয়ার প্রশ্নের উত্তর আবরার ওইভাবে থেকেই বলল, দুনিয়াতে মেয়ের অভাব পড়েনি, কিন্তু তোর অভাব আছে, কারণ দুনিয়াতে তুই এক পিসি আছিস, আর সেটা আমার বউ হিসেবে, আমার ঘরোয়ালি। আবরারের মুখে নিজেকে বউ সম্বোধন করাই আতিয়া ভ্রু কুঁচকে বলল, আমি আপনার বউ আর নই সেটা আমি ভালো করেই জানি। আবরার, আচ্ছা তাই তো আপনি আমার বউ এখন না? আতিয়া, না, আপনি আমাকে ডিভোর্স পেপার দিয়েছেন, সেখানে আমি সাইনও করেছি, তাহলে আমি আপনার বউ আর কিভাবে রইলাম? আবরার এইবার ডিভান থেকে উঠে আতিয়ার কাছে আসতে আসতে বলল, আমি কি আসলেই ওটা ডিভোর্স পেপার দিয়েছিলাম ম্যাডাম? আবরারকে নিজের দিকে আসতে দেখে আতিয়া পিছু যেতে যেতে বলল, তো কি আপনি নিজ হাতে দাদিজানের কাছে দিয়ে গেছেন ডিভোর্স পেপার? আবরার এগোতে এগোতে একদম আতিয়ার কাছে চলে আসল। আতিয়া দেয়ালে পিঠ ঠেকল, ওর আর পিছু যাওয়ার জায়গা নেই। আবরার এইবার আতিয়ার দুই পাশের দেয়ালে দুই হাত দিয়ে আতিয়াকে একদম আটক করে দিল যাতে আতিয়া যেতে না পারে। আবরার আতিয়ার দিকে একটু ঝুঁকে আসল। এখন তাদের মধ্যে মাত্র 2 ইঞ্চি ফাঁকা। আবরারের গরম নিঃশ্বাস আতিয়ার চোখে মুখে আছড়ে পড়ছে। আর মিষ্টি একটা সুগন্ধি বারবার এসে বাড়ি দিচ্ছে আতিয়ার নাকে। এই মাতাল করা ঘ্রাণে আতিয়ার দম বন্ধ হয়ে আসছে। আতিয়া আবরারের চোখের দিকে তাকালো। তারপর বলল, এত কাছে আসার মানে কি? আমি শুনেছি ডিভোর্সের পরে আর বউয়ের কাছে যাওয়া যায় না, পাপ হয়, তাই আপনি আমার কাছে এসেছেন কেন এত কাছে? এই বলে আতিয়া আবরারের বুকে হাত দিয়ে সরাতে গেলেও সরাতে পারল না। আবরারের বলিষ্ঠ দেহ সরাতে আতিয়ার মতো একটুখানি মেয়ের কাজ না। আতিয়া অনেক চেষ্টা করেও যখন পারল না, তখন হাত সরিয়ে নিয়ে বলল, কি হলো, সরেন সামনে থেকে। আবরার, এনার্জি শেষ। মাফিয়া জগতের ডন ওরফে আবরার ফাহাদের বউয়ের এইটুকু এনার্জি? জাতি মানবে না তো। মাফিয়া জগতের ডন ওরফে আবরার ফাহাদ। এই কথা শুনে আতিয়া অবাক হয়ে আবরারের দিকে তাকালো, আর সেই অবাক অবস্থায় বলল, কি বললেন আপনি? আপনি মাফিয়া জগতের ডন? আবরার, কেন ম্যাডাম, ভয় পেলেন নাকি? আতিয়া, ভয় না, সত্যি জানতে পারলাম তাই অবাক হচ্ছি। আবরার, ও তো অবাক হতে হবে না, সত্যিটা জানালাম কারণ তুমি আমার ঘরোয়ালি তাই, আর ঘরোয়ালি থেকে কোন পুরুষই কিছু লুকায় না, তাই আমিও বলে দিলাম। আতিয়া, আপনি মাফিয়া, এটা বাসার কেউ জানে না। আবরার, উহুম। আতিয়া এইবার রাগ নিয়ে বলল, এই মাফিয়া নির্জীব মানুষ সরেন আমার কাছ থেকে। আবরার আতিয়ার আরও কাছে এসে বলল, কাছে আসার পারমিশন আছে আমার, আর সেই পারমিশন আপনিই দিয়েছেন ম্যাডাম। আবরারের কথা শুনে আতিয়া বলল, হুম দিয়েছিলাম তো, 3 কবুল বলে বিয়ে করে অধিকার দিয়েছিলাম, ঠিক তেমনি ডিভোর্স পেপারে সাইন করে অধিকার কেড়ে নিয়েছি। আবরার, আমি আগেই বলেছি, ওটা কি আসলেই ডিভোর্স পেপার ছিল? আতিয়া অবাক চোখে তাকিয়ে বলল, তাহলে কি ছিল, শুনি। আবরার এইবার নিজের প্যানের পকেটে থাকা একটি কাগজ বের করে আতিয়ার কাছে দিয়ে বলল, পড়েন। আতিয়া কাগজটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে তাকাল।
তারপর সেটা খুলে পড়া শুরু করল। এর থেকে বড় আমার ঘরওয়ালি। কি ভাবছেন, ডিভোর্স দিব আপনাকে? একদম না। শুধু এই জুমে না, যেই জুমে বউ হবে, সেই জুমেও দেব না ডিভোর্স। আমি জানি কাগজটা না পড়ে সাইন করবেন। আর হলো তাই। এটা ঠিক, আমি আপনাকে ভালোবাসি না, কিন্তু তিলে তিলে কষ্ট দিতে পারবো খুব ভালোভাবে। তো এখন আমি আপনাকে আদর করব, ভালোবাসব, মারব, কাটব, যা করি না কেন, আপনি আমার থেকে ছাড় পাবেন না। আর এই কাগজে সই দিয়ে আমার ভালোবাসা, আদর, মার সব গ্রহণ করলে সাইন প্লিজ। এটা সম্পূর্ণ পড়ে আতিয়ার মাথায় যেন বাজ পড়ল। সে আবরারের দিকে তাকিয়ে বলল, তার মানে আপনি আমাকে ডিভোর্স দেননি? আবরার, দেখতেই তো পারছেন ম্যাডাম কি লেখা। আতিয়া, আপনি। আতিয়াকে কথা বলতে না দিয়ে আবরার আতিয়ার নরম কোমল ঠোঁট দুটি নিজের ঠোঁটের আয়ত্তে নিয়ে আসল। আতিয়া আবরারের এমন দম বন্ধ করা শাস্তি থেকে বাঁচতে হাত পা ছোটাছুটি করতে লাগল, কিন্তু আবরারের শক্তির সাথে কিছুতেই পেরে উঠছে না। আবরার আতিয়ার ঠোঁটে ছোট ছোট কামড় বসাতে লাগল। কামড়ের জন্য আতিয়ার ঠোঁট ভীষণ জ্বলছে, মনে হচ্ছে কেটে গেছে। আতিয়া আবারও ছোটাছুটি করতেই আবরার আতিয়ার ঠোঁটে এইবার একটু জোরে কামড় দিল। আতিয়া আর ছোটাছুটি করল না, চুপ রইল। যত ছোটাছুটি করবে, তত বেশি কামড় দিবে। আবরারকে চুপ যেতে দেখে আবরার এক হাত দিয়ে আতিয়ার বুক থেকে ওড়না খুলে ফেলল। তারপর আতিয়ার দুই হাতের ভিতরে নিজের হাত ঢুকিয়ে দেয়ালে চেপে ধরল। আতিয়া কিছু বলতে পারছে না। আর কি বা বলবে? তিন কবুল বলা স্বামী তার কাছে। তার অধিকার আছে আমার কাছে আসার। আতিয়া যখন এইসব ভাবছিল, আবরার তখন আতিয়ার ঠোঁট ছেড়ে দিল। ঠোঁট ছাড়তেই দুজনে বড় বড় নিঃশ্বাস নিতে লাগল। আবরার এবার আতিয়ার গলায় মুখ ডুবাল। সেখানে জোরে একটা কামড় বসাল। আতিয়া কামড়ের ব্যথা সহ্য করতে চোখ বন্ধ করে নিল। আবরার আতিয়ার গলা থেকে আর একটু নিচে মুখ নিয়ে আসতেই আতিয়া ফুঁফিয়ে উঠল। সে আর নিজেকে ধরে রাখতে পারছে না। আতিয়ার কান্নার আওয়াজ আসতেই আবরারের হুঁশ আসে যে সে কি করছে। সম্মতি ছাড়া একজনের কাছে আসা মানে ইনডিরেক্টলি তাকে ধর্ষণ করতে যাওয়া ছিল। আবরার আতিয়াকে ছেড়ে দিল। তারপর আর কোন দিকে না তাকিয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল। আবরার চলে যেতে আতিয়া কান্না করতে করতে বেডে গিয়ে বসল, তারপর বলল, শালা লুচ্ছা, হনুমান নির্জীব মাফিয়া মানুষ, তোকে তো আমি দেখে নিব। তুই আমার ঠোঁট দুটো একদম শেষ করে দিয়েছিস নির্জীব মাফিয়া মানুষ, হু।